ঠিক শুনেছো? পার্টির মুখপাত্র মারা যাক খবর কখনো ভুলতে পারে না, কমরেড ডেলেনি। একদম ঠিক বলেছো না জানো। কমরেড মারাচা অসম্ভব সাবধানী ও সূক্ষ্ম বুদ্ধির মানুষ। তাছাড়া তিনি দীর্ঘদিন বেনিতো মুসলিনী সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের অধিকর্তাও ছিলেন। আর খবর তো মিথ্যা হলো নয়। গোলমাল একটা আছে মেলেনি। হ্যাঁ, কমিউনিস্টদের কাছে গোলমাল, কিন্তু এইসব শব্দগুলো আজ বাহুল্য মাত্র। পার্টির নির্দেশ, আমাদের নাপসি ট্রাকের উপরে ঝাঁপিয়ে পড়তে হবে, ব্যাস। অর্ডার ইজ অর্ডার। তবুও তুমি আমাদের পার্টির লেফটেন্যান্ট, যেটুকু খরচা আছে আলোচনার মাধ্যমে সেরে নেওয়া জরুরি নয় কি? কমরেড লুসিও, তুমি রাস্তার দিকে নজর রাখো। কামান রাস্তার দিকে নজর রাখো। ওই লাইনের সঙ্গে আলোচনাটা সেরে দিই। হ্যাঁ বলো না, বড় খটকাটা কোথায়? এই হচ্ছে ক্রমরথ। হ্যাঁ, আমরা রয়েছি হ্রদের ঠিক পূর্বভাগে, অর্থাৎ ম্যাপের ঠিক এই অংশটি। আচ্ছা। আর এই হচ্ছে রোম থেকে আসা জাতীয় সড়ক। এই রাস্তাটি পশ্চিম দিকে সরে গেছে। এই জায়গাটুকুই যা দুর্গম, সুতরাং যা সারবো আমাদের এখান থেকেই সারতে হবে, পাহাড়ের খাঁজে কটুরে অতর্কিত আক্রমণের মাধ্যমে। কমরেড লেজার, তুমি কি যে কোনো রকমের দায়িত্ব নিতে প্রস্তুত? ইতালির কমিউনিস্ট পার্টি ও স্বেচ্ছাসেবী বাহিনীর প্রতি আমার জীবন প্রাণ সমর্পিত। আদেশ করো কমরেড গ্রাউন্ড ক্রিয়েট লুইজি বেলেনি ডেলাস্টেল। শুধু বেলিনি বলে, তোমার বন্ধু বেলিনি। হ্যাঁ, হতে পারে আমি তোমাদের মতো যথার্থ কমিউনিস্ট পরিবারের নয়, উচ্চ বংশজাত। তার উপর আমার পিতা কাউন্ট পিয়ের লিওনে সেলাচ্চিস দেইন ছিলেন রাশিদ সর্বাধিনায়ক বেনিতো মুসোলিনির ফিল্ড ব্রিগেডিয়ার। আর এই কটূক্তিটা আমাকে মাঝে মধ্যে শুনতে হয়। কষ্ট পেও না কমরেড, কষ্ট পেও না। ভাবো তো একবার, তোমার পিতার নেতৃত্বে প্রায় 40,000 ফ্যাসিস্ট সৈন্যরা যদি আমাদের দলে যোগ না দিত, তাহলে আমাদের ক্ষমতা ছিল না ওই ইতালিকে মুক্তাঞ্চল তৈরি করবার। ইতালির শয়তান মুসোলিনি আমার পিতাকে নিষ্ঠুর ভাবে হত্যা করে। তার এক প্রচার পত্রিকায় দম্ভ সহকারে ঘোষণা করে, আজ আমি একজন বেইমান কমিউনিস্টের মৃতদেহ জার্মানির ব্ল্যাক ফরেস্টে ছেড়ে দিয়ে সুউচ্চ ফিল্ডবার পর্বতের চূড়া থেকে আয়না, শীতল দিয়ে কামড়া কামড়ি, লোপালুপি প্রাণ ভরে উপভোগ করব। মাঝে মাঝে খুব অবাক হয়। 24 বছর আগে 1921 সালের 21 অক্টোবর এই বিপুল জনসমর্থন নিয়ে মুসলিনী আমাদের রাষ্ট্রনায়ক হলেন। হাজার হাজার মানুষ, বুদ্ধিজীবী, চিত্তকর, সহল দাসে বলে উঠেছিল, লেনিনের পর শ্রেষ্ঠ বিপ্লবী বেনিতো মুসলিনী। কত বড় ভুলের গর্তে মানুষ সেদিন পা দিয়েছিল, আর তা হারে হারে টের পাচ্ছে। এর জন্য আমরা কম দায়ী নয় বন্ধু। হিসেব কষে চলা, উপদলীয় কোন দল, 10টা দল সঙ্গে নিয়ে 12 হাজারি কেন্দ্রীয় সরকার করতে গিয়ে 1 বছরও টিকল না, মুখ থুবড়ে পড়লাম। মুসলিমের মতন নাটকবাজকে ঢালাও সমর্থন জানালাম। যাকে কমরেড, পুরোনো দিনের কথা তো ভেবে লাভ নেই। সেদিনের যা ভুল সেটা মেনে নিয়েই আমাদের পার্টি এখন এতটা পদে গিয়েছে। এখন ইতালির মুক্তি প্রায় আসন্ন। হ্যাঁ কমরেড, ইতালিতে থাকা নাৎসি বাহিনী এখন ঘরে ফেরার মুখে। দিকে দিকে মৃত্যু শক্তির কাছে তাদের পরাজয় এখন পৃথিবীর প্রত্যেকটা দৈনিক খবরের কাগজের শিরোনাম। আর আমাদের ঠিক এই জায়গাটা খেয়াল দিতে হবে। কমরেড জাজারো, তুমি আর 2-3 জন মিলে জাতীয় সড়কের মোটটা ব্যারিকেড করবে। তোমার কাছে বুঝছি না? অবশ্যই। ওটা সময় ব্যবহার হবে। পাহাড়, জঙ্গল, গেরিলা যুদ্ধে বৈশ্বিক বিষয় জরুরি। তাছাড়া সমগ্র পশ্চিম ইউরোপে ইতালি একমাত্র দেশ যেখানে পাহাড়, জঙ্গল, সমুদ্রে দুর্গম সমারোহ। এত সহজে হিটলার বাহিনী এদেশ থেকে যাবে, তাই যথাযথ ব্যারিকেড করে ওদের অস্ত্র শস্ত্র সব কেড়ে নিতে হবে। আর যদি মুহূর্তে অস্ত্র ব্যবহার করে, তুমি শুরুতেই বলবে আমরা কোন রকম গুলি বিনিময় করতে চাই না। সমস্ত জঙ্গ পর্বতের খাঁজে কোটরে আমাদের 10,000 গেরিলা পার্টিজান মজুদ আছে। 10,000 আছি তোমার তো 250 জন। এ তো ডেঞ্জারাস বলতে পারবেনি। বুঝলাম এর মানটা হজম হবে তো। 10,000 গেরিলা বাহিনী আমাদের হজম হবে তো? কথাটা হবে। ওরা যদি উত্তর প্রশ্ন করে তখন কি করবো? তুমি প্রথমে হুইসিল পাই, তোমার হুইসিলের শব্দ শুনে আমরাও বাজার থাকবো। সমস্ত জঙ্গ পর্বত জুড়ে 250 হুইসিলের শব্দ 10,000-এরও বেশি শব্দে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসবে। ঠিক তখনই ওদের ব্রিগেডিয়ার
নিচে নেমে আসতে বাধ্য। Come on, come on, come on, come on, come on, come on. Come on, বাজারো। এক্সেলেন্ট কমরেড, ইতালি মুক্তি বিপ্লব দীর্ঘজীবী হোক। এক্সেলেন্ট কমরেড, ইতালি মুক্তি বিপ্লব দীর্ঘজীবী হোক। Come on, come on, everybody, take position. Come on, everybody, take position. Come on. কমরেড লুসিও, তুমি ওয়াকি টকিতে সকলকে জানিয়ে দাও যে হুইসেলের শব্দ শোনা মাত্রই সবাই যেন হুইসেল বাজাতে থাকে, আর সেকেন্ড কোঅর্ডিনেটর টিমকে সবসময় প্রস্তুত থাকতে বলবে। যে কোনো সময় লাজারোকে রেস্কিউ করতে হতে পারে। ওকে কমরেড। আসলো কমরেড, আসলো। শুনতে পাচ্ছি, বলো কমরেড মুক্তিও ভালিও। লেফটেন্যান্ট বেলেনি নির্দেশ অনুযায়ী হুইসেল শোনা মাত্র বাজাবে। আর হ্যাঁ, সেকেন্ড অফিস যেন রেড অ্যালার্ট থাকে। যে কোনো সময় বিপদ বুঝলে লেজারোকে রেস্কিউ করতে হতে পারে। ও ভাই নাও। ঠিক আছে, এখনই জানিয়ে দিচ্ছি। ইতালি মুক্তি বিপ্লব দীর্ঘজীবী হোক। ওভার। আমি ইতালির কমিউনিস্ট গেরিলা বাহিনী কঙ্গ ব্রিগেডের কর্নেল সিও লেজারো ভ্যালেন্টিনা বলছি। আপনাদের অধিনায়ক কনভয় থেকে নেমে আসুন। আমি কথা দিচ্ছি, আমরা কোনো হতাহতের মধ্যে যাব না। আপনারা বাধ্য না করলে আমরা অস্ত্রও ধরবো না। শুধু মনে রাখবেন, এই গঙ্গ পাহাড় জুড়ে ও কোমরহ্রদের দ্বারে আমাদের 10,000 গেরিলা সৈনিক মজুদ আছে। কোন রকম ছলচাতুরির আশ্রয় নিলে ঝাঁকে ঝাঁকে গুলি নেমে আসবে আমাদের কনভয়ের উপর। বেশ, আমি হুইসেল বাজিয়ে প্রমাণ দিচ্ছি। আমি রাজীব ফিল্ড মার্শাল অটো কৃষ্ণ বলছি। আমি আপনাদের সাথে সাক্ষাৎ করতে রাজি। এও বলছি, আমরা কোন রকম যুদ্ধ চাই না। আমাদের অনেকেই হয় অসুস্থ, নয়তো ক্লান্ত। প্রত্যেকেই নিজেদের দেশ জার্মানি ফিরে যাবার তাগিদ অনুভব করছি। আমার একটাই শর্ত, আপনারা আমাকে বন্দী করুন, আর তার বিনিময়ে আমাদের ব্রিগেডকে আপনারা ছেড়ে দিন। তবেই আমি আত্মসমর্পণ করব। এই সুযোগ পেলেন, মাথাকে এখানেই তুলে নেন। মুসলিমের সাথে হাত মিলিয়ে ইতালিকে ধ্বংস করে এখন বাড়ি ফেরবার ধান্দা করছে। মুখের মধ্যে কথা বলো না লুসিও। অটো কৃষ্ণাকে এডলফ হিটলারের খাস লোক। মুসলিনি পলাতক। কোথায় আছে কার পক্ষেও জানে না। পরাজয় নিশ্চিত জেনে হিটলার শেষ রক্তবিন্দু দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই সময় তার অটো কৃষ্ণাকে ভীষণ প্রয়োজন। অটো কৃষ্ণাকে হত্যা করলে হিতে বিপরীত হতে পারে। মুসলিনি পলাতক, হিটলার বাংকার, শত শত লাল ফৌজ বার্লিনে ঢুকে গেছে। জয় যেখানে আমাদের নিশ্চিত, সেখানে অকারণ হতাহতের কোনো প্রয়োজন নেই। বিজয়টায় বসুন মিস্টার কৃষ্ণা। হয় নাই মিস্টার কৃষ্ণা, আমরা আপনাকে ছেড়ে দেবো। তার বিনিময়ে আপনাদের সমস্ত অস্ত্রশস্ত্র আমাদের দিয়ে যেতে হবে। নাজি সরকার দেশে ফিরে যাবে, ফ্যাসিস্ট থাকলে নামিয়ে দিয়ে যেতে হবে। কমরেড লুসিও, তুমি আর 2-3 জন মিলে কনভয়টা ভালো করে চেক করবে। ইতালিয়ান থাকলে নামিয়ে আনবে, ততক্ষণ উনি এখানে অপেক্ষা করবে। ওকে কমরেড। ফ্যাসিস্ট সোলজারদের কি আপনারা মেরে ফেলবেন? কমিউনিস্টরা অকারণ হতাহতের মধ্যে যায় না মিস্টার কৃষ্ণা। ওয়েল ট্রেন্ড ফ্যাসিস্ট সৈন্যদের কাছ থেকে আমরা গেরিলা যুদ্ধের ট্রেনিং নেব। ওরা আপনাদের ভরসা করবে তো? করবে, অবশ্যই করবে। 24 বছরের অভিজ্ঞতায় ওরা সার বুঝে গিয়েছে কমিউনিস্টরাই একমাত্র ভরসার যোগ্য। বেশ, আমার কি করতে হবে বলুন। আমাদের অধিনায়ক আপনাকে কটা প্রশ্ন করবে, শুধুমাত্র তার ঠিকঠাক উত্তর দেবেন। বাড়তি কথা একদম নয়। বলুন কিভাবে সাহায্য করতে পারি। বেনিতো মুসলিনি এখন কোথায়? বিধ্বস্ত পরাজিত মানুষটার খোঁজ নিয়ে এখন আপনাদের কি লাভ? এখন তো আর প্রেসিডেন্ট পদেও নেই। এতদিন ফুয়েরার হিটলারের হাতের পুতুল ছিল মাত্র, এখন প্রাণ বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছে। আপনাকে বলা হয়েছে বাড়তি কথা বলতে না, শুধুমাত্র প্রশ্নের ঠিকঠাক উত্তর দেবেন। বিশ্বাস করুন, আমি কিছুই জানি না।
মুসলিনীর বাহাত অস্থায়ী প্রেসিডেন্ট মার্শাল বাধ্যকারীর অধীনে এতদিন কাজ করলেন, আর এখন বলছেন আমি কিছু জানি না। আদকারী এখন আর মুসলিনীর বাহাত নেই। রাষ্ট্রের ক্ষমতা পাওয়ার পরপরই তিনি 24 বছর পর ইতালিতে সাধারণ নির্বাচনের ডাক দিতে চলেছেন। তার ইচ্ছে ভোটের মাধ্যমে একটা উৎকৃষ্ট সরকার গঠন হোক, তারাই মুসলিনীর বিচার করবে। তাই তিনি ও তার গোয়েন্দা বিভাগ ঠান্ডা হয়ে মুসলিনীকে খুঁজে বেড়াচ্ছে। নির্বাচনের নামে এতকাল শুধু প্রহসনী। দেশ থেকে মানুষ কমিউনিস্টদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আর সেই ভুল বলতে পেরে মানুষ আবার কমিউনিস্টদের ফিরে পেতে চাইছে। তাই ধূর্ত বাদকারীও চাইছেন সাধারণ নির্বাচনে কমিউনিস্টরা গরিষ্ঠতা পেলেও নিরঙ্কুশ যেন না হয়। 1921-এর মতো আবার একটা জগা খিচুড়ি সরকার গঠন করতে পারলেই ছলে বলে সরকার ফেলে দেওয়া যেতে পারে। আবারও কমিউনিস্ট বিদ্বেষ মাথা ছাড়া দেবে, বাদকারী হয়ে উঠবেন সর্বেসর্বা। এক ঢিলে তিনি দুই পাখি মারবার ফিকির করছেন। একদিকে মুসলিনীকে সরিয়ে দেবেন, আবার কমিউনিস্টদের কাঁধে ভর করে ফ্যাসিজমকে পুনঃপ্রতিষ্ঠিত করবে। বাহ, এরে চাল বট। মরিব তো মরিব, কৌশল করিয়া মরিব। তার রসে বসে ভালোই তো ছিলেন, কেন পালাচ্ছেন ইতালি থেকে? ওয়েরার হিটলারের নির্দেশ, আমি জার্মানি ফিরে গিয়ে দেশের দায়িত্ব নিই, তাই যেতে বাধ্য হচ্ছে। আপনাদের ফুয়েরা প্রকৃতই উন্মাদ, অসুস্থ। নিশ্চিত পরাজয় জেনেও আপনাকে নিয়ে যাচ্ছে মরবার জন্য। ঠিকই বলেছে, আমিও নিশ্চিত পরাজয় এমনই করছি। তাই বলছি বন্ধু, আপনারা আমাকে বন্দী করুন, নয়তো হত্যা করুন। বিশ্বাস করুন, আমি ক্লান্ত, আর দায়িত্ব নিতে পারছি না। জার্মানির পথে ঘাটে বার্লিনে লাল ফৌজ স্টালিনে হাওয়ার মতো উড়ে বেড়াচ্ছে। এই সত্যটা বুঝেও বুঝতে চাইছি না, পৃথিবীর অন্যতম উন্মাদ রাষ্ট্রনায়ক ফুয়েরার হিটলার ক্ষমতার লোক না, তাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে। ভয় নেই মিস্টার কৃষ্ণা, আমরা আপনাকে মারব না। আপনি দেশে ফিরে যান, গিয়ে লাল ফৌজের বিজয় রাতে সামিল হন। সেটাই হবে আপনার মুক্তির একমাত্র পথ। এবারে শেষ প্রশ্ন, এই কনভয়ে কতজন ফ্যাসিস্ট সোলজার আছে? সংখ্যাটা ঠিক বলতে পারবো না, তবে বাদকালীয় ব্রিগেডিয়ার গাফসিয়ানি একটি চিঠি দিয়ে জানিয়েছেন এদেরকে যেন নির্বিঘ্নে জার্মানি পৌঁছে দেওয়া হয়। এরা বাকি জীবনটা ফ্রান্স অথবা সুইজারল্যান্ডে জানে শান্তিতে যাতে বসবাস করতে পারে। আর সেই চিঠিটাও আমি আপনাদের হাতে তুলে দিতে চাই। চলুন, 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 চলুন। কারা দিচ্ছিল? সমস্ত ঘরবারগুলো চেক করতে গিয়ে খুব সন্দেহজনক লাগলো। এটা বলছে তো মাঝে মাঝে জার্মান, আবার ইংরেজদের মতন শুধু ইংরেজিতে কথা বলছে। আর একে তো লাঠি চড় মেরেও একটা কথার উত্তর বার করতে পারলাম না। মিস্টার কৃষ্ণা, আপনি এদেরকে চেনেন? না, ঠিক চিনতে পারছি না। তবে যতদূর জানি এই ব্রিগেডে একজন নাসি সোলজার আছে, যার সারা শরীর ও মুখমণ্ডল এক সংক্রমণ ব্যাধিতে আক্রান্ত। ছোঁয়া যাতে না লাগে তার জন্য হয়তো এই ব্যবস্থা নেওয়া। আর হয়তো ইনি সেই ব্যক্তি। নাৎসি কেন বলছেন? ফ্যাসিস্ট তো হতে পারে। সারা শরীর ও মুখমণ্ডল কালো কাপড়ে ঢাকা থাকলেও প্যান্টের যে অংশটি দেখা যাচ্ছে ওটি নাৎসি সামরিক পোশাকের রং। ম্যাডাম, আপনার স্বামী কি ফ্যাসিস্ট সোলজার ছিলেন? তাহলে নাৎসি সামরিক পোশাক পরে আছেন কেন? তাহলে তো ছেড়ে দেওয়া যাবে না ম্যাডাম। আমাদের সাথেই আপনার স্বামীর মতো একজন দক্ষ ইটালিয়ান সৈনিকের প্রয়োজন। ওনাকে বলুন মুখের ঢাকনাটা খুলতে। এটা আমরা বুঝবো, আপনি বলুন মুখের ঢাকনাটা খুলতে। লুসিও, তুমি মুখের ঢাকনাটা খুলে ফেলো। অনেক চেষ্টা করেছি, একার দ্বারা সম্ভব না। তাই তোমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে মুখের ঢাকনাটা খুলে ফেলো।
identify who is he. Come on. Come on, please identify who is he. Yes, this is Benito Mussolini. Please pull down, please. Please pull down. Down. Come on. এই নাটকের সময়কাল 1945 সালের 28শে এপ্রিল। 1945 সালের 28 এপ্রিল 1945 সালের 28 এপ্রিল 1945 সালের 28 এপ্রিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ লগ্ন বা অন্তিম পর্যায়। ইংল্যান্ড, আমেরিকা এবং সোভিয়েত রাশিয়া নিয়ে গঠিত মিত্রশক্তি প্রবল আক্রমণে অক্ষশক্তি অর্থাৎ স্পেন, জাপান, জার্মান ভয়ঙ্কর ভাবে পর্যবস্ত এবং পরাজিত। জার্মানির রাজধানী বার্লিন ততক্ষণ সোভিয়েত লাল ফৌজের দখলে। নাৎসি প্রধান এডলফ হিটলার ভূগর্ভস্থ বাংকারে আত্মগোপন করে আছেন এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার বিফল চেষ্টা চালাচ্ছেন। পরাজয় সুনিশ্চিত জেনে হিটলারের প্রিয় বন্ধু ফ্যাসিস্ট পার্টির সর্বাধিনায়ক 50 সদ্য বেনিতো মুসোলিনি এবং তার যুবতী উপকর্মী 26 সদ্য ক্লারা পেতাচ্ছি ছদ্মবেশে জার্মানি হয়ে সুইজারল্যান্ডে পালাতে যায় এবং প্রমোর হ্রদের দ্বারে বঙ্গ পাহাড়ের কাছে কমিউনিস্ট পার্টিজানদের হাতে গ্রেপ্তার হয়। বেলেনি স্টেইল এবং দিও ল্যাজারো ভ্যালেন্টিনা নামে দুইজন গেরিলা পার্টিজান তন্মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারেননি তাদের আশু করণীয় কি। মুহূর্তে মিলানে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দূত পাঠিয়ে জানতে চাওয়া হয় তাদের করণীয় কি। নির্দেশাস্ত্র দেরি হবে জেনেই তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় অত্যন্ত গোপনে মুসোলিনিকে কোথাও লুকিয়ে রাখা হোক। আর এক গেরিলা পার্টিজান লুসিও ভ্যালেরিওর তত্ত্বাবধানে পাহাড়ের কোল ঘেঁষা ছোট্ট একটা গ্রামে লাউতে মারিয়া নামে একটি কৃষক পরিবারের বাড়িতে অত্যন্ত সন্তর্পণে দুজনকে লুকিয়ে রাখা হয়। প্রায় 750 ফ্যাসিস্ট সোলজারদের প্রমোর হ্রদের দ্বারে একটি অস্থায়ী তাঁবুতে অত্যন্ত যত্ন সহকারে রাখা হয় এবং বাকি নাৎসি বাহিনী ব্রিগেডটিকে ছেড়ে দেওয়া হয়। মুসোলিনির 12 জন কুখ্যাত দেহরক্ষীকে একটি বদ্ধ গুহায় বন্দী করে রাখা হয়। বেলেনি স্টেল এবং দিও ল্যাজারো ভ্যালেন্টিনা এই দুইজন মুসোলিনির সঙ্গে প্রায় বিনিদ্র রাত্রি যাপন করে। পরবর্তীকালে এই বেলেনি স্টেলই ফ্রান্সে সমাজবিজ্ঞানে অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। পরবর্তীকালে তিনি ফ্রান্সে ডঙ্গো দ্য লাস্ট অ্যাক্ট নামে একটি গ্রন্থ রচনা করেন। সেই গ্রন্থেরই নির্যাসটুকু নিয়ে এ নাটকে প্রতিপাদ্যতা করে উঠেছে। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। অপেক্ষার আবিল দৃষ্টিতে এলোরা লোহার হাত করিনি, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহার অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষ